আমি প্রথমটা দেখতে পাইনি। বাসে উঠতে যাচ্ছি, একজন মহিলা নামছেন দেখে পথ ছেড়ে দিয়েছি। এক পায়ে চটি। ভদ্রমহিলার পায়ের দিকে তাকাতেই আমার বুকটা একটু শিরশির করে উঠল। মনে হলো এই পা দুটি আমার হাতের মতন। বহুদিন আমি এই পা দুটি আমার হাতের মুঠোয় ধরেছি। চোখ তুলে মুখের দিকে তাকিয়ে ভদ্রমহিলাকে পুরোপুরি দেখে বললুম, তুমি? রমলা তখন বাস থেকে নেমে দাঁড়িয়েছে। আমার সে বাসে ওঠা হলো না। জিজ্ঞেস করলুম, কেমন আছো? রমলা হেসে সামান্য ডান দিকে ঘাড় হেলিয়ে বলল, আপনি কেমন আছেন? আপনি শুনেই বুঝলুম রমলার পেছন পেছনে যে দীর্ঘকায় বলিষ্ঠ লোকটি নামছে সেই রমলার স্বামী। রমলা কোনোদিনই আমাকে অন্য লোকের সামনে তুমি বলতো না। অন্য লোকের সামনে আমি ছিলাম ওর দাদার এক বন্ধুই। রমলার স্বামীর দিকে তাকিয়ে বললুম, ভালো আছেন? অপরেশ রায় মুখে কিছু না বলিয়ে ঘাড় হেলালেন, কিন্তু আর কোনো প্রশ্ন করলেন না। অপরেশ রায়কে আমি আগেও চিনতাম, কিন্তু 7 বছর দেখিনি। মুখ মনে ছিল না, অথচ রমলার পা দেখেই আমি চিনতে পেরেছিলাম ঠিকই। এই 7 বছরে রমলার পা নিশ্চয়ই খানিকটা বদলেছে। আমার চোখও বদলেছে নিশ্চিত, তবু মুখের দিকে তাকিয়ে চিনতে পেরেছিলুম। হঠাৎ চৌরঙ্গিতে এই শেষ বিকেল বেলায় ওদের সঙ্গে দেখা হতেই আমার ভালো লাগলো। শেষ যখন দেখেছিলুম তখন ওদের চোখের দুধার বড় শুকনো ছিল, এখন পুরো মুখটাই মসৃণ হয়েছে। কি জানি এই 6-7 বছর রমলা কলকাতাতেই ছিল কিনা। আমি ছিলাম না মাঝে 2 বছর, তবু এর মধ্যে একদিনও কোথাও দেখা হয়নি। গত 3-4 বছর একবারও ওর কথা মনে পড়েনি বোধহয়, কিন্তু এই মুহূর্তে হঠাৎ মনে হলো রমলা আমার থেকে খুব দূরে সরে যায়নি। চোখের কোণে চিকচিকে হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বেশ সরল হাস্যে বললুম, বাহ, বেশ সুন্দর চেহারা হয়েছে তোমার। অপরেশ বাবু, আপনারা কোথায় আছেন এখন? অপরেশ কোনো কথা না বলে তেমনি হাসি মুখেই দাঁড়িয়ে রইলেন। রমলাই উত্তর দিল, আমরা এখন গড়িয়াহাটায় থাকি। ওর অফিস থেকে কোয়ার্টার দিয়েছে। আপনি এখন কি করছেন? আমি উত্তর দেওয়ার আগেই অপরেশ বললেন, 1 সেকেন্ড। তারপর স্ত্রীকে ডেকে নিচু গলায় কি যেন বলতে লাগলেন। আমি ওদের দিকে সস্নেহে বললে খুব ভারী কি শোনাবে, কিন্তু বেশ সপ্রশংস দৃষ্টিতে চেয়ে রইলুম। অপরেশের পাশে রমলাকে ভারী সুন্দর মানিয়েছে। রমলা আগে ছিল রোগা পটকা, এখন অপরেশের সবল চেহারার পাশে ওকেও খানিকটা স্বাস্থ্যবতী হতে হয়েছে। আমি যে রমলাকে একসময় সত্যি সত্যি ভালোবাসতুম তা এই মুহূর্তে বুঝতে পারলুম, কারণ ওদের একসঙ্গে দেখে আমার একটু ঈর্ষা হচ্ছে না। গ্রীষ্মকালে 1 গ্লাস ঠান্ডা জল পাওয়ার মতো। ওদের দেখার পর থেকে আমার বুকের মধ্যে যেন আস্তে আস্তে খুশি গড়িয়ে আসছে। অপরেশকে বিয়ে করে খুবই বুদ্ধিমতীর মতো কাজ করেছিল রমলা। তার বদলে আমাকে বিয়ে করলে বেচারা দুর্ভোগের সীমা থাকতো না। স্বাস্থ্য কি এমন নিটোল হতে পারত? না, তার বদলে এতদিনে মুখে পড়তো ক্লান্তির ছাপ। আমি নিজেই আমার জীবন নিয়ে ক্লান্ত হয়ে গেছি। সেই জীবন আশ্রয় করে কতদিন শান্তিতে থাকতে পারত রমলা। তাছাড়া গড়িয়াহাটা অফিস থেকে পাওয়া কোয়ার্টার, তা জোগাড় করা কোনোদিনই আমার পক্ষে সম্ভব হতো না। সত্যি রমলা, তুমি যে সুখে আছো এ দেখে আমারও খুব ভালো লাগছে। অপরেশ বললেন, আপনারা একটু দাঁড়িয়ে কথা বলুন, আমি 1 মিনিট আসছি। আমি রমলাকে জিজ্ঞেস করলুম, কোথায় গেল তোমার স্বামী? চুরুটের বক্স কিনতে। খুব চুরুট খান বুঝি? আর কোনো বিশেষ নেশা নেই, শুধু চুরুট না হলে চলে না। সব সময় হাতে চুরুট থাকা চাই। একদিন চায়ের মধ্যে চুরুটের ছাই পড়ে যায়, মশারির মধ্যেও ঢোকে। আমি হাসতে লাগলুম। রমলা বলল, ওর বাবাও এমন চুরুট খান। আমার মনে হলো অপরেশ বোধহয় আমাদের দুজনকে নিরালয়ে 2-একটা কথা বলার সুযোগ দেবার জন্যই ছুতো ধরে চলে গেল, কিন্তু সে ফিরে না আসা পর্যন্ত
আমরা অপরেশ আর তার বাবা চুরুট খাওয়ার নেশা নিয়েই কথা বলতে লাগলুম। তাছাড়া আর কি বা বলতে পারতুম? বলা যায় কি, রমলা আমাকে তোমার মনে পড়ে? না, আমারই ওকে মনে পড়ে না। ওরই বা পড়বে কেন? কিংবা এ কথাও কি বলা যায়, তোমার মনে আছে তোমার সেই প্রতিজ্ঞা? তোমাদের ছাদে চিলে কোঠায় সরস্বতী পুজোর রাতে তুমি বলেছিলে তোমার বুকের বাঁ দিকটা আমার, আমি যখন খুশি দাবি করতে পারি। বুকের ওপরটা বা ভেতরে যা ইচ্ছে। না, এরকম দাবি জানাবার ইচ্ছেও আমার মনে পড়েনি। কোনোদিন যদি চুরুট একেবারে ফুরিয়ে যায়, তখন কি করে জানো? সাদা মোটা কাগজ পাকিয়ে হাতে ধরে রাখে, মাঝে মাঝে কাগজটা মুখে দিয়ে টানার ভান করে, অন্যমনস্কভাবে অবিকল চুরুটের ছাই ছাড়ার মতো আঙ্গুল দিয়ে টোকা দেয়। নেশাটা মুখের না হাতের। রমলার সঙ্গে গলা মিলিয়ে আমিও হাসছিলুম। অপরেশ ফিরে এলো এর মধ্যেই। আবার অপরেশের মুখের হাসিটাও দেখা যায় না। আমি বেশ আন্তরিকতার সঙ্গে জিজ্ঞেস করলুম, কোনো বিশেষ কাজে যাচ্ছিলেন নাকি? নইলে আসুন না, একটু বসে চা খাওয়া যাক। অপরেশ বলল, না, আমার একটু তাড়া আছে। কত আর সময় লাগবে, একটু চা খেয়ে যাওয়া। অপরেশ ভ্রুকুটি করে বলল, বা আমি থাকবো কি করে? আলী মাসির বাড়ি আমি যাব বলে কথা দিয়েছি, তুমি একা গেলে ওরা কি ভাববেন? তারপর আমার দিকে তাকিয়ে বলল, আজ চলি, আসুন না একদিন বাড়িতে। আমি আর জোর করলুম না। রমলার দিকে হাসি মুখে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে অপরেশকে একবার নমস্কার জানালুম। অপরেশ ততক্ষণে এগোতে শুরু করেছে। রমলা ওর বাড়িতে যাওয়ার কথা বলল, অথচ ঠিকানা দিয়ে গেল না। তার মানে ওটা কথার কথা, অথবা ধরেই নিয়েছে আমি যাব না, বা যাবার দরকার নেই আমার। কিন্তু সেই পড়ন্ত বিকেলে ওদের সঙ্গে হঠাৎ দেখা হয়, আমার বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল ওদের সঙ্গে বসে একটু গল্প করি, প্রচুর হাসাহাসি হোক। অপরেশের সামনে রমলাকে দু একটা পুরনো কথা তুলে লজ্জা দেই, যাতে অপরেশও প্রচুর মজা পেয়ে হাসতে পারে। 6-7 বছর ওদের কথা একেবারেই ভাবিনি, কিন্তু সেই দেখা হওয়ার পরে একদিন আমি আমার বন্ধুকে টেলিফোন করার জন্য গাইডের পাতা ওল্টাতে ওল্টাতে অন্যমনস্কভাবে অপরেশ রায়ের নাম খুঁজতে লাগলুম। অফিস থেকে কোয়ার্টার দিয়েছে যখন, তখন বাড়িতে ফোন থাকা খুব স্বাভাবিক। গাইডে 3 জন অপরেশ রায়, গড়িয়াহাটের ঠিকানা যার, আমি তার নাম্বার ঘোরাতে লাগলুম। এখন দুপুরবেলা, অপরেশের বাড়িতে থাকার কথা নয় যদিও। রমলা আমাকে কখনো টেলিফোন করেনি, কিন্তু গলা শুনেই আমি চিনতে পারলুম। আমি বললাম, রমলা, আমি। ওপাশে কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর শান্ত সুরে বলল, এতদিন পর তুমি ফোন করলে যে? আমায় চিনতে পারছো তো? হ্যাঁ, কিন্তু এতদিন পর। এতদিন পর হঠাৎ সেদিন দেখা হলো কিনা। তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু তুমি আর কোনোদিন ফোন করো না। সে কি রমলা, আমার তো কোনো খারাপ মতলব নেই, এমনিতেই শুধু। না লক্ষ্মীটি, ও তোমার জন্য এখনো কষ্ট পায়। কে? অপরেশ? আমার জন্য? কেন? কেন তুমি জানো না? আমি কি করে জানবো? আমি ওর মনের কথা কি করে বুঝবো? ও ভাবে তোমার সঙ্গে এখনো আমার লুকিয়ে লুকিয়ে দেখা হয়, যা 7 বছরেও। অথবা অথবা কি? ও ভাবে আমি তোমার জন্য লুকিয়ে লুকিয়ে কখনো কাঁদি। সত্যি কাঁদো নাকি? আমি টেলিফোনে অনেকখানি হাসি পাঠিয়ে দিলুম রমলার কাছে। বললুম, যত সব পাগলের কাণ্ড। অপরেশকে দেখে মনে হলো বেশ বুদ্ধিমান, সপ্রতিভ লোক। সে 7 বছরেও নিজের স্ত্রীকে চিনতে পারল না। 7 বছর আগে যা চুকে গেছে। হ্যাঁ, চুকেই তো গেছে, কিন্তু তুমি আর কোনোদিন ফোন করো না লক্ষ্মীটি। আমরা তো দুজনে আর কেউ কারুর নই, তবে আর কেন? আচ্ছা, আর ফোন করব না কখনো। কিন্তু রমলা, আমার ইচ্ছে ছিল অপরেশের সঙ্গে আমার বন্ধুত্ব হোক, তাহলে হয়তো ওর ভুল ভেঙে যাবে।
ও তো আগে থেকেই সব জানতো। জানতো তুমি ইচ্ছে করেই ওকে বিয়ে করেছো। কেউ তোমাকে জোর করেনি। আমার সাধ্য ছিল না তোমাকে আঁকড়ে রাখি। প্লিজ, প্লিজ নীলুদা, ওসব থাক। তুমি আমাকে ভুলে যাও আর কোনো দিন। লাইন ছেড়ে দিল। আমি দুঃখিত হাতে কিছুক্ষণ রিসিভারটা ধরে রইলুম। তবু কড়কড় শব্দ হতে লাগলো। আমি রিসিভারটা একবার রেখে দিয়েই আবার তুলে নিয়ে সেই নম্বরে ডায়াল করলুম। ওপাশ থেকে তুলতেই আমি সঙ্গে সঙ্গে বললুম, রমলা, আবার আমি। নীলুদা, তুমি আমার সঙ্গে শত্রুতা করতে চাও? না রমলা, আমায় বিশ্বাস করো, আমি তোমাকে সুখী করতে চাই। আমি আর কোনোদিন তোমাকে ফোন করব না। পথে দেখা হলেও এড়িয়ে যাব। সত্যি রমলা, তোমাদের জীবনে একটু আঘাত করার ইচ্ছা আমার নেই। ভেবেছিলুম বন্ধুর মতো একটু দেখাশোনা করে গল্পগুজব করব, তাও দরকার নেই। কিন্তু অপরেশের কথা শুনে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। সে বুদ্ধিমান ছেলে, লেখাপড়া করেছে, কিন্তু এরকম মন কেন তার? 7 বছর আগেকার ব্যাপার সে কেন পুষে রেখেছে? সেদিন তো দেখে কিছু বুঝতে পারিনি। ওই যে সেদিন তোমার সঙ্গে দেখা হওয়ার পর ইচ্ছে করে একটুক্ষণ আড়ালে চলে গেল। ধরেই নিয়েছিল তোমার সঙ্গে আমি গোপন দুঃখের কথা বলবো। গোপন দুঃখ? তা নিয়ে আবার মুখে বলা যায় নাকি? কি সর্বনাশ! অপরেশ কি তোমাকে কষ্ট দেয়? মোটেই না। নিজেই মন খারাপ করে। প্রায় বলে আমি ওকে ভালোবাসি না, কারণ আমি নাকি তোমাকে ভুলতে পারি না। ইস, ছি ছি, ইচ্ছা করে আমি এর মধ্যে থাকতে চাই না। আমি আর কোনোদিন তোমাদের মধ্যে আসবো না। অপরেশ কোন অফিসে চাকরি করে? কেন? তুমি জানতে চাইছো কেন? কোনো ভয় নেই তোমার রমলা। আমি তোমাকে আমার পুরনো গলায় বলছি, কোনো ভয় নেই। আমাকে প্রায় নানান কাজে নানান অফিসে যেতে হয়। অপরেশের অফিসের নামটা জেনে রাখি। সেখানে কোনোদিন যাব না, যাতে কোনোদিন ওর সঙ্গে হঠাৎ আমার দেখা না হয়। আলফা এক্সপোর্ট, স্টিফেন হাউজে অফিস। আচ্ছা রমলা, আমি ছেড়ে দিচ্ছি এবার। রমলা, আমরা অনেক দূরে সরে গেছি। এত দূর থেকে কেউ কারোর দিকে হাত বাড়াতে পারি না। আমার দিক থেকে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আর যাই হোক, কোনোদিন হয়তো দেখা হবে না। নীলুদা, তুমি আমাকে ক্ষমা করেছো তো? ক্ষমা করার কথা আসছে কেন? রমলা, ছেলেবেলাতে আমি যা করেছি তার জন্য আমি কোনোরূপ অনুতাপও করি না, আবার আত্মতৃপ্তির হাহাকারও নেই। ছেলেবেলায় যা করেছি তা ছেলেবেলাতেই মানায়, এখন মানায় না। সেরকমভাবেই বেঁচে আছি। কোথাও কোনো দুঃখ নেই। তুমি ভালো থেকো রমলা। আচ্ছা। এর পরদিন আমি যা করলুম তার ঠিক যুক্তি হয়তো দেখাতে পারবো না। আমি লোকটা তেমন খারাপ নই, স্বাভাবিক মানুষ যেমন হয় সেই রকম। তবে নিজের কয়েকটি ইচ্ছার আমি যুক্তি খুঁজে পাই না। যেমন একদিন আমি পার্কে আলু কাবলি খেয়ে বেরিয়েছি। খুব ঝালে ঠোঁট উস উস করছি। 2 হাতে লঙ্কার গুঁড়ো, নুন আর ঝোল লেগে আছে। হাত মোছা হয়নি। কোথায় হাত মুছবো ভাবছিলুম। পকেট থেকে রুমাল বের করে মোছা যায়, কিন্তু সেই রুমাল দিয়ে ভুল করেও যদি মুখ মুছতে যাই তবে চোখের সর্বনাশ হয়ে যাবে। কি করব ভাবছিলুম। সেই সময় একটি সুবেশ যুবকের দিকে আমার চোখ পড়ল। চমৎকার চেহারা, খুব দামি পোশাক পরা, পরিচ্ছন্ন চেহারার যুবকটি পথের মোড়ে দাঁড়িয়ে সিগারেট টানছিল। হঠাৎ আমার ইচ্ছা হলো সেই যুবকটির গায়ের জামায় 2টি হাত মুছে দেই। ভাবতেই আমার হাসি পেল। এখন সোজা গিয়ে ওর ফর্সা জামায় আমার হাত দুটো ঘষে দেই, তাহলে কি অবস্থা হবে? যুবকটি হয়তো কোনো নারীর জন্য অপেক্ষা করছে। তাহলে আমার ইচ্ছাটা এমন প্রবল হলো যে আমি ওর কাছাকাছি গিয়ে দাঁড়ালুম, কিন্তু সামনাসামনি হাত ঘষে দেবার সাহস আমার নেই। কিন্তু প্রবল ইচ্ছা হতে লাগলো। ছেলেটির চোখে কালো গগলস। আমি দেখেই কিনা হঠাৎ আমার মনে হলো ছেলেটি আমার শত্রু, এর উপর প্রতিশোধ নিতেই হবে। অথচ ওকে আমি কোনোদিন দেখিনি। যুবকটি হাঁটতে শুরু করলেই আমি ওকে অনুসরণ করলাম। 10 মিনিট হাঁটল সে।
আমি ওর পেছনে পেছনে যাচ্ছি। তখন আমার ফেরার উপায় নেই, তাহলে আমি ওর কাছে হেরে যাব। আমার হাতের পাঞ্জা দুটি খোলা, তখনও লঙ্কা তেঁতুলের টক লেগে আছে। হাজরার মোড় থেকে ছেলেটি একটি বাসে উঠল। সেই আমার সুযোগ। আমিও বাসে উঠে পড়লুম। খুব ভিড়। ভিড় ঠেলে আমি ওর ঠিক পেছনে দাঁড়িয়েছি এবং এক সুযোগে ওর পিঠে এঁকে দিয়েছি আমার দু হাতের ছাপ। তারপরই জয়ের গর্বে মন ভরে তুলতে আমি নেমে পড়েছি বাস থেকে। বোধহয় সেই রকম কোনো যুক্তিতে আমার বারবার মনে হতে লাগলো অপরেশের সঙ্গে আমার বন্ধুত্ব হওয়া দরকার। সে আমাকে শত্রু ভাবছে, অথচ আমি তো সত্যিই তার বন্ধু। রমলাকে সে বিয়ে করে সুখী করেছে, সে আমার বন্ধু হবে না? আমি রমলাকে একসময় পাগলের মতো ভালোবাসতুম, এখনো ভালোবাসি নিশ্চয়ই। যদি দেখতুম রমলার স্বামী একজন কুৎসিত গরিব লোক কিংবা লম্পট মাতাল জুয়ারি, তার ওপর আমি নিশ্চিত রেগে যেতুম। সে হতো আমার শত্রু। কিন্তু অপরেশ এমন দীপ্ত স্বাস্থ্যবান, সে রমলাকে স্বাচ্ছন্দ্য দিয়েছে, সে আমার শত্রু হবে কেন? এত সব ভাববার আগেই আমি আলফা এক্সপোর্ট কোম্পানির অফিসে ঢুকে পড়েছি। আলাদা ঘরের সামনে অপরেশের নাম লেখা। বেশ বড় অফিসারই মনে হলো। বাইরের কোনো বেয়ারার হাত দিয়ে স্লিপ পাঠালে যদি অভিমানী অপরেশ আমার সঙ্গে দেখা করতে না চায়, এই ভেবে আমি দরজা খুলে সোজা ঘরে ঢুকে পড়লুম। আমাকে দেখে অপরেশ নিশ্চিত খুবই অবাক হয়েছেন, কিন্তু অফিসাররা মুখের বিস্ময় লুকোতে জানে। ফাইলে মুখ গোজা ছিল। মুখ তুলে নির্বিকার ভঙ্গিতে বললেন, কি ব্যাপার? আমি বললুম, পাশের অফিসে আমার এক বন্ধু কাজ করে, তার ওখানেই আপনার নাম শুনে ভাবলুম একবার দেখা করে যাই। খুব বেশি ব্যস্ত ছিলেন নাকি? না, খুব নয়। অপরেশ তখনও আমাকে বসতে বলেনি, সে অভিমান করে আছে। কিন্তু আমার এসব ছোটখাটো ব্যাপারে কিছু মনে করলে চলে না। আমি নিজেই চেয়ার টেনে বসলুম। বললুম, সেদিন পথে দেখা হলো, কিন্তু আপনার সঙ্গে ভালো করে কথাই হলো না। এ অফিসে কতদিন আছেন? একটা কথা আগে জিজ্ঞেস করে রাখি, আপনি নিশ্চয়ই আপনার ভাইপো বা বন্ধুর ভাইয়ের জন্য চাকরির উমত্তরি করতে আসেননি। এখন লোক নেওয়া হচ্ছে যদিও, কিন্তু আমাদের অফিসে ওসব চলে না। এই যে স্পষ্টই অপমান। এ কথায় আমার খুব রেগে যাওয়া উচিত ছিল বোধহয়। তবু হেসে বললুম, না, আমি কারো চাকরির জন্য আসিনি, আমার নিজের জন্যও নয়। আমি আন্তরিকভাবে দু একটা কথা বলতে এসেছিলাম। আমার কাছে হঠাৎ। আপনি আমার সঙ্গে কথা বলতে পছন্দ করছেন না, তার কারণ হয়তো। কোনোই কারণ নেই। আপনার সঙ্গে আমার কোনোদিনই ভালো করে পরিচয় ছিল না। হঠাৎ অর্ধপরিচিত লোকদের সঙ্গে আন্তরিক আলোচনা করা আমার স্বভাব নয়। আমার স্ত্রীর মাকে আমি মা বলে ডাকি, তা বলে আমার স্ত্রীর সব বন্ধুদের আমি বন্ধু ভাবতে পারবো, তার কি মানে আছে? স্ত্রীর বন্ধু বলতে আপনি ঠিক কী ভাবছেন? ঢং ঢং করে বেল টিপে অপরেশ বেয়ারাকে ডাকলেন। তারপর রুক্ষ গলায় বললেন, নন ফেরাস মেটালের ফাইলটা এখনো পেলাম না কেন? অপরেশের সঙ্গে ওর অফিসে এসে দেখা না করলেই ভালো হতো। অফিসের বাইরে ছুটির পর দাঁড়িয়ে থাকাই উচিত ছিল আমার। এইসব অফিসারদের ব্যবহার এমন হাস্যকর হয়। যতক্ষণ নিজের কামরায় বসে থাকে, বাইরে বেরোলেই এরা সাধারণ মানুষ, কিন্তু নিজের এই পার্টিশন করা ঘরের মধ্যে টেবিলের উল্টো দিকে নিজের ঘোরানো চেয়ারে বসলেই আর কিছুতেই মুখের ভাব সরল করতে পারে না। কার্টুনের মতো মুখভঙ্গি করে থাকে। অপরেশ আমার দিকে ফিরে আবার বললেন, বলুন। আমি চেয়ারটাকে টেবিলের আরো কাছে টেনে বসলুম। হাসি মুখে বললুম, আপনার সময় জরুরি, সুতরাং অল্প সময়ে স্পষ্ট করে কথা বলে যাই। সেদিন আপনাদের দেখে একটা কথা মনে হলো। আপনি আমাকে পছন্দ করছেন না, না করুন, কোনো ক্ষতি নেই, কিন্তু কোনো জ্বালা মনে রাখবেন না। রমলার সঙ্গে আমার সম্পর্ক ছিল এ কথা জেনেও আপনি ওকে বিয়ে করেছেন, কিন্তু তারপর থেকে ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই।
ছেলেবেলায় এরকম বন্ধুত্ব অনেকেরই থাকে। আপনারও হয়তো কোনো মেয়ের সঙ্গে ছিল। বিয়ের পর ওসব আর কেউ মনে রাখে না। রমলাকেও আমার মনে পড়ে না। আপনি এসব কথা আমাকে বলতে এসেছেন কেন? দয়া করে সেটা জানাবেন কি? রমলাকে আপনি মনে রেখেছেন কি রাখেননি, এটা শুনে সে দুঃখিত কিংবা খুশি হতে পারে, কিন্তু আমার কি করার আছে? আমার স্ত্রীর সব ব্যাপারে আমি মাথা ঘামাবো এরকম হীন আমি নই। আপনার সঙ্গে যদি ওর কোনো গোপনে সেন্টিমেন্টাল অ্যাফেয়ার থেকেই থাকে, তাতেই বা কি? আমি হঠাৎ টেবিলে দুম করে একটা ঘুষি মেরে চেঁচিয়ে বললুম, যদি বলছেন কেন? বলছি না আর নেই, কিছুই নেই। আমার মুখ দেখে বুঝতে পারছেন না? অপরেশের মুখ আরো কঠিন হয়ে উঠল। অহংকারী গলায় বললেন, এটা একটা অফিস, দয়া করে মনে রাখবেন, নাটক করার জায়গা নয়। এখনো মনে হচ্ছে বুঝি নাটক করছি? আপনি আমার কাছে মহত্ব দেখাতে এসেছেন। আপনি প্রেমিক আর আমি স্বামী, অর্থাৎ আপনি হলেন নায়ক, আমি ভিলেন। আপনার আত্মত্যাগ কি অসামান্য! রমলাকে আপনি আমার হাতে তুলে দিয়েছেন, এখন আবার এসেছেন উদারতা দেখাতে। আপনি ব্যর্থ প্রেমিক, আপনি এসেছেন নায়িকাকে সুখী করতে। আমার কিছু এসে যায় না। আপনি রমলার সঙ্গে ব্যভিচার করুন কি মনের দুঃখে আত্মহত্যা করুন, আমার কিছু আসে যায় না। দয়া করে শুধু আপনার ওই ফিল্দি ফেস আমাকে আর দেখাবেন না। অপরেশবাবু শুনুন, আপনি যদি এখন চলে না যান, আমাকে ইংরেজিতে গেট আউট বলতে হবে, সেটা খুবই কর্কশ শোনাবে। আমি উঠে দাঁড়িয়ে টেবিলে ভর দিয়ে অপরেশের মুখের দিকে তাকিয়ে হাসলুম। সেই হাসি দিয়ে আমি ওকে বললুম, তুমি একটা বিষম বোকা লোক। সেখান থেকে বেরিয়ে আমি সোজা চলে এলাম গড়িয়াহাটায়। ঠিকানা খুঁজে পেতে দেরি হলো না। তেতলায় 3টে ঘরের ফ্ল্যাট। রমলা দরজা খুলতেই আমি জোর করে ঘরে ঢুকে পড়লুম। বিবর্ণ মুখে রমলা বলল, নীলুদা, এ কি সর্বনাশ করতে এসেছ আমার? আমি দুহাতে জড়িয়ে ওকে বললুম, মিলু, দয়া করো আমাকে, দয়া করো। 7 বছর তোমাকে দেখিনি। আমি তো বেশ ছিলুম, কিন্তু সেদিন তোমাকে একবার দেখে আমার বুকের মধ্যে আবার ওলটপালট হয়ে গেছে। আমি আর থাকতে পারছি না। এখন বুঝতে পারছি মিলু, এই 7 বছর আমি তোমার কথাই ভেবেছি। তোমাকে ছাড়া আর কি করে বাঁচবো মিলু? না না নীলুদা, ও যে কোনো সময় এসে পড়বে। এখন যাও, তোমার পায়ে পড়ি। না, আসবে না। অফিস ছুটি হতে অনেক দেরি। তার আগে আমি তোমার সামনে বসে একটু কথা বলতে চাই। 4:30 সময় আমার ছেলেকে আনতে যেতে হবে স্কুল থেকে। নীলুদা, তুমি যাও। 4:30 1 ঘন্টা দেরি। মিলু, আমাদের আগেকার সবই কি মিথ্যে হয়ে গেল? নীলুদা, তুমি কেন বিয়ে করনি? কেন আমাকে ভুলে যাওনি? আমি এ সহ্য করতে পারবো না। আমি আর অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারি না। আমি আজ তোমার কাছে আমার দাবি জানাতে এসেছি। তোমার বুকের বাঁ দিকটা আমার ছিল। আমি আমার জমি উদ্ধার করে নিতে চাই। রমলার মসৃণ সৌরভময় শরীর আমার বাহুর মধ্যে। আমি বুঝতে পারলুম ওর শরীর কাঁপছে, হয়তো আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাই। কিন্তু ওর একটা হাত আমার পিঠে। আমি ওর মুখ উঁচু করে কপালে ও ঠোঁটে চুমু খেলাম। মনে হলো ওর একটা ঠোঁট ঠান্ডা, একটা ঠোঁট উষ্ণ। আমি ওকে ছেড়ে দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে এলুম। রমলা ঠোঁটে হাত চেপে আত্মকণ্ঠে বলল, না না, আমি পারবো না। আমার সংসার ভেসে যাবে। আমি পারবো না। তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে। কিন্তু আমার ছেলে আছে। রমলার পায়ের কাছে বসে বললুম, মিলু, এবার তোমার পা দুটো আমার বুকের ওপরে রাখি। বিশ্বাস করো, আমি 7 বছরে একটুও বদলাইনি। আমি দুর্বৃত্ত ডাকাত হয়ে যাইনি। কিছুই কেড়ে নেব না জোর করে। আমি নিজেকে বুঝতে পারি না। কাল পর্যন্ত জানতুম আমি তোমাকে সম্পূর্ণ ভুলে গেছি। তোমার প্রতি আমার কোনো লোভ নেই। কিন্তু আজ অপরেশের সঙ্গে দেখা করার পর। তুমি ওর সঙ্গে দেখা করেছিলে? কেন? তবে যে আমাকে কথা দিয়েছিলে। জানি না, কেন জানি দেখা করতে চলে গেলাম, কিন্তু অপরেশ আমাকে অপমান করল।
রমলা আমার বুকের ওপর এসে হু হু করে কেঁদে উঠতে লাগলো। ফিসফিস করে বলল, আমিও তোমাকে ভুলতে চেয়েছিলাম, ভুলতে পারিনি। অনেক চেষ্টা করেছি। ও আমার মুখ দেখে ঠিকই বুঝতে পারত, কিন্তু তুমি আবার কেন এলে? কেন? জানি না, 1 ঘন্টা আগেও ভাবিনি তোমার কাছে কখনো আবার ফিরে আসব, কিন্তু দেখলুম অপরেশ নির্বোধ। 7 বছর আগে তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে কেন? সে কথা 7 বছর আগে জানতুম, এখন ভুলে গেছি। এই 7 বছরে তুমি আরো সুন্দর হয়েছ। তোমার শরীর এখনো আমার কাছে ঠিক আগের মতোই চেনা। তোমার চেহারা এমন রুক্ষ হয়ে গেছে কেন? যদি বলি তোমার জন্যে, তাহলে খুশি হবে, কিন্তু তা বোধহয় সত্যি নয়। মিলু, এখন যদি অপরেশ এসে পড়ে, তাহলে আমাকে বিষ খেয়ে মরতে হবে। না না, তুমি মরবে কেন, কিন্তু আমাকেও যেন জানালা দিয়ে লাফাতে বলো না। 3 তলা থেকে আমি লাফাতে পারবো না, বাথরুমেও লুকোতে পারবো না। বাথরুমের মধ্যে আমি ধরা পড়তে চাই না। খাটের তলাতেও ঢুকে থাকা অসম্ভব। ওখানে নিশ্চয়ই আরশোলা আছে। নীলুদা, তুমি আমার কাছে কেন এসেছো সত্যি করে বলো। আমি রমলার চুলের মধ্যে হাত বোলাতে বোলাতে বললুম। অপরেশ আমাকে আসতে বলল। কি? আমি অপরেশের কাছে গিয়েছিলুম। দেখলুম ও একটা বোকা অহংকারী। ও আমার মুখ দেখে বুঝতে পারল না যে আমি সত্যি কথা বলছি। ও আমাকে অপমান করে সুখী হতে চায়, যেমন ও তোমাকে চিরকাল সন্দেহ করে সুখে থাকবে। ও তোমার ওপর অত্যাচার করবে না কোনো দিন। তোমাকে সন্তান দেবে, সম্পদ দেবে, তোমাকে ভালোবাসবে, কিন্তু সন্দেহ করে যাবে বহুদিন, সারা জীবন। আমার কাছ থেকে তোমাকে জয় করে নিয়েছে, এটা যেমন ওর গর্ব, তেমনি স্বামী হিসেবে তোমাকে সন্দেহ না করলে ওকে মানায় না, এ কথাও ও জানে। অর্থাৎ তোমার গোপন প্রেমের দুঃখ সত্ত্বেও সুস্থ সবল স্বামী হিসেবে ও তোমাকে অধিকার করে আছে, এই হবে ওর সারা জীবনের অহংকার। নীলুদা, তুমি কি বলছো? ঠিক বলছি। ওর কাছ থেকে বেরিয়ে এসে হঠাৎ আমার মনে হলো, তাহলে আমি বা কেন ক্ষতি স্বীকার করব? আমি চাই তোমাকে দেখতে, আমি চাই তোমাকে ছুতে, তোমার বুকের গন্ধ শুঁকতে। সন্দেহ যখন ও করবেই, তখন আমি কেন ফিরে আসব না? শুধু গোপনীয়তা রক্ষা করাই যথেষ্ট। অপরেশ এমন দুর্বল নয় যে দুপুরে হঠাৎ অফিস থেকে ফিরে এসে স্ত্রীর ওপর গোয়েন্দাগিরি করবে। রমলা আমার আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে তারপরে বলল, কিন্তু আমি পারবো না, এরকম কিছুতেই আমি পারবো না। তুমি ওর দিকটাই ভেবে দেখছো, আমার দিকটা ভাবছো না। আমি কেউ নই, আমি কি একটা খেলনা? এতদিন আমি মনে মনে জানতাম, আমি বিয়ের পর থেকে ওর সঙ্গে কোনো ছলনা করিনি। মনে মনে তোমাকে ভুলতেই চেয়েছি, কিন্তু এখন ওর সঙ্গে অভিনয় করতে হবে নিয়মিত। সেই গ্লানি আমি সইব কি করে? তবে কি তুমি আমার সঙ্গে চলে আসবে? কোথায় যাব? সেদিন কাপুরুষের মতো সরে গিয়েছিলে, আজ আর কোথায় যাব তোমার সঙ্গে? তোমার সঙ্গে যেতে যত মূল্য দিতে হবে আমাকে, ভালোবাসার জন্য ততটা মূল্য কি দেওয়া যায়? না, যায় না। ঠিক, শুধু ভালোবাসার জন্য কে আজকাল দুঃখ কষ্ট সহ্য করতে চায়? অপরেশ জানে না, প্রেমিকরা আজকাল নায়ক নয়, স্বামীরাই নায়ক। নাটক নোভেলে সেই পুরাতন ব্যাপার দেখা গেলেও জীবন এখন বদলে গেছে। প্রেমের জন্য কে আত্মত্যাগ করতে চায়? সব প্রেমিকই এখন ব্যর্থ প্রেমিক। আমি আরেকটা চুমু খেয়ে মিলুর চোখের জল মুছে নেব ভেবেছিলুম, এমন সময় দরজায় ধাক্কা পড়ল। মিলু ঝট করে দূরে সরিয়ে বলল, এবার এবার আমার কি হবে? আমি জিজ্ঞেস করলুম, অপরেশ নাকি? নিশ্চয়ই। যা, তা হতেই পারে না, প্রতিবেশী হতে পারে, কোনো সেলসম্যান বা তোমার ঝি নেই? হিংস্র চোখের অমলা তাকালো। আমি ওর আওয়াজ চিনি। শেষে তুমি আমার সর্বনাশ করে গেলে। সর্বনাশ কি মিলু, আমি তোমার পাশেই আছি। রমলার চেহারা কিরকম হিংস্র হয়ে উঠেছে, বিবস্ত্র চুল, অল্প অল্প কান্নায় ফুঁসছে। দরজায় আবারও ধাক্কা পড়তে আমি দরজাটা খুলতে এগিয়ে গেলুম। রমলা বলল, চুপ। আমি বললুম, তাড়াতাড়ি দরজাটা খুলে দেওয়াই তো সবচেয়ে স্বাভাবিক।
রমলা অল্প অল্প কান্নার আওয়াজ করতে করতে বলল, তুমি আমার কেউ নও। শুধু শুধু তুমি আমার সঙ্গে খেলা করতে এসে সর্বনাশ করে গেলে। আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি, কিন্তু আমি এই ঘরে ঢোকার পরপরই তুমি আমার আলিঙ্গনে ধরা দিয়েছিলে। চুপ! বলেই পাগলাটে ধরনের রাগে রমলা কি একটা পেপারওয়েট না অন্য কোনো ভারী জিনিস ছুঁড়ে মারল আমার দিকে। ওর ব্যবহার এমনই অস্বাভাবিক যে আমি মুখটা সরিয়ে নেইনি। সোজা এসে আমার কপালে ও নাকে লাগলো। সঙ্গে সঙ্গে ঝিমঝিম করে উঠলেও মনে হলো ভাগ্যিস চোখে লাগেনি। আমার সাধারণ শরীর, তাই নাক দিয়ে বেশ রক্ত বেরিয়ে এলো। আমি রুমাল দিয়ে নাকটা চেপে ধরে দরজার দিকেই এগিয়ে গেলাম। রমলা আরও কি একটা ছুঁড়ে মেরেছে আমাকে, কিন্তু ততক্ষণে আমি দরজা খুলে দিয়েছি। একটা ফুটফুটে 6 বছরের ছেলে দাঁড়িয়ে, অপরেশ নয়, রমলা ছেলে। একাই বা কারোর সঙ্গে। ভারী সুন্দর দেখতে হয়েছে ছেলেটাকে, মায়ের মতো মুখ পেয়েছে। ছেলেটা ঘরে ঢুকতেই ঘরের কোণ থেকে বেরিয়ে এলো রমলা। রমলার কপালের টিপটা ঢেবে গেছে, চোখের পাশে শুকনো কান্না। কিন্তু এইটুকু ছেলের চোখে কি এসব ধরা পড়বে? রমলার মুখের চেহারা আবার স্বাভাবিক হয়ে এসেছে। জিজ্ঞেস করলো, তুই কার সঙ্গে এলি? বিল্টুদের গাড়িতে। তুমি তো এলে না। নীলুদা, তুমি একটু বেনজিন লাগাবে? আমি হেসে বললুম, না, এমন কিছু লাগেনি, আমি যাই। আমি ছেলেটার চুলে হাত দিয়ে একটু আদর করেই ঘর থেকে বেরিয়ে এলুম। রমলা পেছনে পেছনে তাকিয়ে আছে কিনা তা দেখার ইচ্ছাও হলো না একবার।